চলুন এরপর আমরা ম্যারাথন ক্লাস জিওগ্রাফি 3 নাম্বার দেখব। আজকে বোর্ডে আমরা 5টা কনসেপ্ট বুঝে নেব। ম্যাক্সিমাম ছেলেমেয়ের আমার যেটা মনে হচ্ছে এই 5টার মধ্যে একটু তালগুলো পাকি যায়। একটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ, যেটাকে বলছে ডিটারমিনিজম। 2 নম্বর হচ্ছে প্রচ্ছন্ন সম্ভাবনাবাদী ধারণা, ক্রিপ্টো পসিবিলিজম। 3 নম্বর হচ্ছে সম্ভাবনা ধারণা, পসিবিলিজম। আচ্ছা, 4 নম্বর হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ, নিও ডিটারমিনিজম। আচ্ছা, আর শেষ হচ্ছে সম্ভাব্যবাদ, প্রবাবিলিজম। চলুন তাহলে আমরা একে একে ব্যাখ্যা করে নিই। প্রথম হচ্ছে নিয়ন্ত্রণবাদ, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলছে ডিটারমিনিজম। নিয়ন্ত্রণবাদ মানে কি? প্রকৃতি মানুষকে পুরোপুরি কন্ট্রোল করবে, এটা হচ্ছে প্রকৃতিবাদ। এটা আগে মনে করা হতো, ঠিক আছে, যে প্রকৃতি মানুষকে পুরোপুরি কন্ট্রোল করে, ঠিক আছে। অর্থাৎ মেন হচ্ছে প্রকৃতি, হচ্ছে এখানে মেন। আর এই নিয়ন্ত্রণবাদ জনক কে ছিল? র্যাটজেল। মনে রাখবেন, নিয়ন্ত্রণবাদ জনক ছিল র্যাটজেল, ঠিক আছে। ওনার বক্তব্য কি প্রকৃতি মানুষকে পুরোপুরি কন্ট্রোল করবে। এবারে বাস্তব কয়েকটা উদাহরণ দেখে নিই, প্রকৃতি মানুষকে কি করে কন্ট্রোল করে। যেমন বর্তমানে দেখবেন আমাদের হিমাচল প্রদেশে মেঘ ভাঙা বৃষ্টি হলো, এর ফলে হিমাচল প্রদেশে বন্যা হলো, যেটাকে আমরা কি বলছি, এই মেঘ ভাঙা বৃষ্টির ফলে যে বন্যাটা হলো, হিমাচল প্রদেশ সরকার কিন্তু কন্ট্রোল করতে পারলো না। হিমাচলের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বন্যার জলে কিন্তু ভেসে গেল, ঠিক আছে। আবার দেখুন তারপরে পাঞ্জাবে বন্যা হলো, পাঞ্জাব সরকারও কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারলো না। আচ্ছা, তার মানে এখান থেকে কি প্রমাণ হচ্ছে প্রাকৃতিক জিনিস, বন্যা, খরা, ভূমিকম্প, এগুলো কিন্তু যেমন সুনামি হয়েছিল, মানুষ কন্ট্রোল করতে পারে না, এগুলো মানুষ কিন্তু কন্ট্রোল করতে পারে না। এখান থেকে ভৌগোলিকরা সিদ্ধান্ত এলো কি, যে প্রকৃতি কিন্তু মানুষকে কন্ট্রোল করে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে ডিটারমিনিজম। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কনসেপ্ট হচ্ছে প্রচ্ছন্ন সম্ভাবনাবাদী ধারণা, যেটাকে আমরা বলবো ক্রিপ্টো পসিবিলিজম। প্রচ্ছন্ন বলতে কি, লাইক জল ছবি, মানে কি বলুন তো, মরীচিকা। আমরা দেখবেন যখন বাইক চালাই, প্রচণ্ড যখন রোদ থাকে, বাইক যখন চালাই সামনে মনে হয় যে একটু জলা জলা লাগে, চিকচিক করে, কিন্তু কাছে গিয়ে দেখি জল নেই, যেটা মরুভূমিতে হয়, ঠিক আছে। ঠিক সেরকম এই প্রকৃতিবাদের পরের যে স্টেজটা, তখন কিছু মানুষের মনে কিন্তু আস্তে আস্তে করে কিছু মানুষ বা ভৌগোলিক মানে উদয় হলো যে না, প্রকৃতি মানুষকে পুরোপুরি কন্ট্রোল করে না, মনে হচ্ছে মানুষেরও কিন্তু কিছু করার আছে। মানে পুরোপুরি কিন্তু সম্ভাবনার ধারণা কিন্তু তখন আসেনি, জাস্ট মানুষ মনে করতে শুরু করেছে। তাই এটাকে কি বলছে, প্রচ্ছন্ন সম্ভাবনাবাদী ধারণা। এই প্রচ্ছন্ন সম্ভাবনাবাদী ধারণা কে আমরা সংজ্ঞা কি বলবো, সময়কালটা কখন ছিল? ভিদালের পূর্ববর্তী সম্ভাবনার ধারণা, মানে ভিদাল ছিল সম্ভাবনাদের জনক, আমরা জানি। তার আগে যে সমস্ত ভৌগোলিক মোটামুটি চিন্তা ভাবনা করছিল যে না না না, প্রকৃতি মানুষকে পুরোপুরি কন্ট্রোল করে, মানুষের কিছু করার আছে, এই যে শুরু যে ধারণাটা সম্ভাবনাদের, সেটাকে আমরা কি বলছি, প্রচ্ছন্ন সম্ভাবনাবাদী ধারণা, ক্রিপ্টো পসিবিলিজম। ওকে, তারপরে স্টেজে কি চলে এলো, তারপর চলে এলো সম্ভাবনাবাদ, পসিবিলিজম। তখন এই প্রচ্ছন্নটা কিন্তু বাদ চলে গেল। তখন এই সম্ভাবনার জনক হচ্ছে ভিদাল দা লাপ্লাস। ভিদাল দা লাপ্লাস কি বলে, না 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 না, প্রকৃতি মানুষকে পুরোপুরি কন্ট্রোল করে, মানুষই মেন, মানুষ প্রকৃতিকে কন্ট্রোল করে, ঠিক আছে। উদাহরণ হিসেবে কি আমরা বলতে পারি, বাস্তব উদাহরণ কি, মনে করুন আমরা কোনো শহরে যদি বাস করি, শহরে আমাদের কোনো নদী নেই, মনে করো কোনো শহরে। এবার আগেকার যুগে কি হতো, দেখবেন সভ্যতার নদী কেন্দ্রিক হতো। কেন নদী কেন্দ্রিক হতো? নদীর জলকে ব্যবহার করতো, নদীর জলকে পানি হিসেবে ব্যবহার করতো, নদীর জলকে শিল্প কলকারখানা করতো, মানে ইত্যাদি বিভিন্ন সুবিধার জন্য। কিন্তু মনে করুন কোনো শহরে নদী নাই, তাহলে জল তো লাগবে। মানুষ কি করলো, জলের ট্যাঙ্ক আবিষ্কার করলো, জলের ট্যাঙ্ক থেকে আমাদের গোটা ঘরে কিন্তু জল পেয়ে যায়। আচ্ছা, পাইপ লাইন করে দিল, নদী থেকে জল পাইপ লাইনের মাধ্যমে শহরে চলে এলো। তাহলে দেখুন, নদীর জল, নদী নাই অথচ কিন্তু মানুষ জল ব্যবস্থা করে দিল। আচ্ছা, আমরা যখন পাহাড়ে বেড়াতে যেতাম, আমাকে খুব অসুবিধা হতো, পাহাড়ের রাস্তা ছিল না, রাস্তা দরকার। তখন মানুষ কি করলো, রে বাবা রাস্তা নাই, তখন কিন্তু মানুষ সুড়ঙ্গ কেটে ডাইনামাইট ফাটিয়ে সুড়ঙ্গ কেটে রাস্তা তৈরি করে দিল। হিমালয়ে যাবেন, খুব চকচকে রাস্তা। আচ্ছা, তারপরে মানুষ যখন শহরে দেখলো যে খাবারের খুব সমস্যা, চলো তাহলে হোটেল করে দিই, হোটেল করে পর্যটন কেন্দ্র করে দিল। তাহলে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে। আবার দেখবেন শীতল যে এলাকাগুলো, লাদাখ, সেখানে চাষবাস হচ্ছে না, তো মানুষ কি করলো, শীতল এলাকায় গ্রিন হাউস তৈরি করে চাষবাস আরম্ভ করলো। তার মানে মানুষ কিন্তু প্রকৃতিকে চ্যালেঞ্জ দিতে আরম্ভ করলো, তাই এখানে মানুষ মেন। তাহলে দেখুন এই সম্ভাবনা দেখি, ভিদাল দা লাপ্লাস হচ্ছে মেন, মানুষ হচ্ছে জনক হচ্ছে ভিদাল দা লাপ্লাস, মেন এজেন্ট হচ্ছে মানুষ। ওকে, তারপরে কনসেপ্ট এলো কি, নবনিয়ন্ত্রণবাদ, নিও ডিটারমিনিজম। এর প্রবক্তা কে ছিল? গ্রিফ টেলর। গ্রিফ টেলর বলছেন না না, মানুষ
আর প্রকৃতি দুজন একে অপরকে সহযোগিতামূলকভাবে কাজ করতে হবে। ভালো করে শুনুন, মানুষ এবং প্রকৃতি একে অপরের সহযোগিতামূলকভাবে কিন্তু কাজ করতে হবে। যেমন কি, অর্থাৎ মানে কি, মানুষকে প্রকৃতিকে দেখে কখনো এগিয়ে যেতে হবে, কখনো থেমে যেতে হবে। যেমন একটা উদাহরণ দিই, জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য নদীতে বাঁধ দেওয়া কিন্তু খুব ভালো জিনিস, এটা সবুজ সিগন্যাল। আমাদের জলবিদ্যুৎ দরকার, নদীতে বাঁধ দিতে হবে, বাঁধ দিলাম, ইটস ওকে, সবুজ সিগন্যাল। কিন্তু অতিরিক্ত বাঁধ দিলে কি হবে? বন্যা হবে, সেখানে কি হবে? পরিবেশ ক্ষতি হবে, এটা হচ্ছে লাল সিগন্যাল। তাহলে ওই বাঁধ, জলবিদ্যুৎ উৎপাদনের বাঁধ নির্মাণ অব্দি ঠিক আছে, কিন্তু মানুষ কি করছে? অতিরিক্ত বাঁধ দিয়ে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে? বন্যা হচ্ছে, এটা হচ্ছে লাল সিগন্যাল। ওকে, 2 নম্বর উদাহরণ দিই। আচ্ছা, আমরা কি পাহাড়ি অঞ্চলে রাস্তা দরকার ছিল, আমাদের প্রয়োজন ছিল, রাস্তা তৈরি করেছে, এটা কিন্তু প্রকৃতি সবুজ সিগন্যাল যে ঠিক আছে, তোমার প্রয়োজন আছে, তুমি অল্প রাস্তা তৈরি করো। কিন্তু তারপরে মানুষ কি করলো? অতিরিক্ত রাস্তা তৈরি করলো, হোটেল তৈরি করলো। বিনিময়ে কি হচ্ছে? ভূমিধস। বিনিময়ে কি হচ্ছে? ক্লাউড ব্রাশ। বিনিময়ে কি হচ্ছে? ফ্লাশ ফ্লাড। এই যে বন্যা ওখানকার, এটা হচ্ছে লাল সিগন্যাল। বুঝতে পারলাম? তার মানে কি বলতে চাইছি, তুমি প্রকৃতিকে দেখো, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তুমি করবে, মানে এক অপরের সহযোগিতাপূর্ণ দরকার মানুষ এবং প্রকৃতির। এই ধারণাটাকে আমরা কি বলবো? নবনিয়ন্ত্রণবাদ। এরপর তারপর চলে এলো কি? সম্ভাব্যবাদ, প্রবাবালিজম। এটাকে বললো ব্রিটিশ ভৌগোলিক OHK স্প্যাট, অস্কার হারমান ক্রিস্টিয়ান স্প্যাট, এর প্রবক্তা ছিল। এর বক্তব্য কি? এর বক্তব্য হচ্ছে যে, দেখুন আর একবার বলে দিই, প্রথমটা কি দেখলাম? নিয়ন্ত্রণবাদ, মানে প্রকৃতি মেন। তারপরে প্রচ্ছন্ন সম্ভাবনাবাদ, মানে সম্ভাবনা আগের যে স্টেজটাকে। 3 নাম্বার কি হলো? সম্ভাবনাবাদ, মানে পসিবিলিজম, ওখানে বললো মানুষ মেন। তারপরে কি হলো? নিও ডিটারমিনিজম, মানুষ প্রকৃতি এক অপরকে সহযোগিতামূলকভাবে কাজ করবে। কিন্তু প্রবাবিলিজমে ওটা বলছে না। কি বলছে তাহলে? বলছে মানুষ যে পরিবেশে যে কাজটা করা দরকার সেই কাজটা যদি করে তাহলেই কিন্তু মানুষ সর্বাধিক সুবিধা পাবে। মনে করুন কোন একটা জায়গা আছে, সেই জায়গাটা চাষবাস করার জন্য উপযুক্ত, মানে চাষ করলে আমি সব থেকে বেশি বেনিফিট পাবো। এবার আমি সেখানে শিল্প করে দিই, সর্বাধিক পাবো না। তাহলে প্রবাবিলিজম কি বলছে? যে মাটিতে চাষবাসের জন্য উপযুক্ত সেখানে তুমি চাষবাস করো। মানুষকে বলছে তুমি চাষবাস করো, তাহলে তুমি সব বেনিফিট পাবে। এবার তাহলে কোনো একটা জায়গা আছে, যে জায়গায় শিল্প করলে আমরা সর্বাধিক লাভ পাবো, কিন্তু সেখানে আমি চাষবাস করি, তাহলে আমাকে কি হবে? সর্বাধিক পাবো না। তাহলে কি করতে হবে? যে জায়গাটা শিল্পের জন্য উপযুক্ত সেখানে মানুষকে শিল্প করতে বলছে, যে জায়গায় কৃষির জন্য উপযুক্ত সেটা কৃষি কাজ করতে বলছে। ঠিক আছে, এই কনসেপ্টটাকে আমরা কি বলবো? প্রবালিজম। এবার চলুন আমরা কিন্তু একটা কনসেপ্টে চলে আসি। বাস্তব উদাহরণ আরেকটা দিই। আমাদের অতীতে যদি আমরা দেখি, তখন কিন্তু আমাদের সমাজটা কি ছিল? সমাজটা ছিল কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ, মানে পুরুষ যা বলতো তাই। এমনকি বিয়ের সময় ছেলেরা মেয়ে দেখতো, মেয়েরা ছেলে দেখতে পেত না। ওকে, তারপরে মানুষ কি বলছে? না, মেয়েদেরকেও একটু গুরুত্ব দেওয়া দরকার, মেয়েদের গুরুত্ব একটু বাড়লো। তারপর 3 নম্বর স্টেজে কি বলছে বর্তমানে? যে না না, মানুষ এবং মানে পুরুষ এবং স্ত্রী দুজনকে সমান গুরুত্ব দিতে হবে, দুজনকে ইনকাম করতে হবে, দুজনকে একেবারে ফিলিং শেয়ার করতে হবে, তাহলে সংসার ভালো চলবে। এখন আধুনিক যুগে কি বলছে? যে না 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 না, এখন কি করতে হবে? যে ছেলে বা যে মেয়ে যে কাজের জন্য উপযুক্ত, যে কাজের জন্য পারফেক্ট, তাকে সেটা করাও। দেখো আমার মধ্যে ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য, আমাকে বলছে লে টিচার হতে হবে। যেটা 3 ইডিয়টসে বলেছে। ফারহান কি ছবি তুলতে ভালোবাসে, ওকে ওর বাপ পাঠিয়ে দিয়ে ইঞ্জিনিয়ারিং করতে, তোরাই পারবে? পারবে না। তাহলে যে কাজের জন্য যে মানুষ পারফেক্ট, দেখো আমি হয়তো শিক্ষক হওয়ার জন্য পারফেক্ট, আমাকে ডাক্তার আমি হলে ভালো ডাক্তার হতে পারবো না। আমি যে ডাক্তার হওয়ার জন্য উপযুক্ত ছিলাম, আমাকে ইঞ্জিনিয়ার হলে ভালো পারবো না। তাহলে আমি যে কাজের জন্য আমার কোয়ালিটি আছে সেটাকে আমাকে পরিচালনা করতে হবে। এই কনসেপ্টটাকে আমরা কি বলবো? প্রবাবালিজম। আশা করছি এই এই 5টা কনসেপ্ট আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। একটু সূক্ষ্ম পার্থক্য আছে, ছেলেমেয়েদের মধ্যে গন্ডগোল হয়ে যায় যে পার্থক্য কি। বাস্তব উদাহরণ দিয়ে বলেছি, আশা করি বুঝতে পেরেছি। আমরা আরো 3টে কনসেপ্ট বুঝলি। একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ, ঠিক আছে, ইংরেজি এমপিরিক্যালিজম। 2 নম্বর প্রত্যক্ষবাদ, পজিটিভিজম। আর লজিক্যাল পজিটিভিজম, যুক্তিবাদী প্রত্যক্ষবাদ। ঠিক আছে, অভিজ্ঞতাবাদ মানে কি? অভিজ্ঞতা মানে কি? অভিজ্ঞতা মানে হচ্ছে আমাদের আগের কোনো অভিজ্ঞতা থেকে আমরা যখন কোনো সিদ্ধান্ত নেবো সেটাকে হচ্ছে অভিজ্ঞতাবাদ। কিংবা নিজের চোখে দেখে বা পর্যবেক্ষণ করে যখন আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাবো তখন সেটাকে আমরা কি বলবো? অভিজ্ঞতাবাদ। ঠিক আছে, কি বলছে? জ্ঞান আসে অভিজ্ঞতা ও ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ থেকে। এর প্রবক্তাকে ছিল জন লক, ডেভিড হিউম। ওকে, আচ্ছা, প্রত্যক্ষবাদ
এই জায়গাটার সাথে অভিজ্ঞতাবাদ অনেক গুলিয়ে যায়। আমরা প্রত্যক্ষবাদ কাকে বলবো? প্রত্যক্ষবাদ মেন প্রবক্তা হচ্ছে অগাস্ট লস। পজিটিভিজম কাকে বলছে? বলছে জ্ঞান হতে হবে বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তিক পরিসংখ্যান ও নিয়ম দ্বারা মাপা যায় এমন। অর্থাৎ আমি অভিজ্ঞতার মাধ্যমে যেটা অর্জন করলাম সেটা যখন আমি সাইন্টিফিক্যালি প্রুভ করব, তখন সেটা হচ্ছে প্রত্যক্ষবাদ। এটা মাথায় রেখে দিবেন, বারবার বলছি। অভিজ্ঞতাবাদ মানে কি? আমি চোখে দেখলাম, ঠিক আছে, ইন্দ্রিয়গ্রাহ্য সাহায্যে দেখলাম, অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করলাম, সেটা হচ্ছে অভিজ্ঞতাবাদ। আর সেই অভিজ্ঞতা যখন আমি সাইন্টিফিক্যালি প্রুভ করব, তখন সেটা হচ্ছে প্রত্যক্ষবাদ। এই সাইন্টিফিক্যালি ব্যাপারটা না এলে কিন্তু প্রত্যক্ষবাদ হবে না। ওকে, আর এই দুটোকে যখন আমি একসাথে করে দেবো, অভিজ্ঞতা প্লাস সাইন্টিফিক্যালি প্রুভ, এই দুটোকে যখন একসাথে করে দেবো, তখন সেটাকে আমরা কি বলবো? যুক্তিবাদী প্রত্যক্ষবাদ বা লজিক্যাল পজিটিভিজম। এর প্রবক্তা ছিল ভিয়েনা সার্কেলে ছিল যেমন কার্নাপ স্লিথ বলে দার্শনিক ছিল, ভূগোলে ছিল হ্যাগেট। যেমন কি বলছে? অভিজ্ঞতা প্লাস বৈজ্ঞানিক যুক্তি ইজিক্যাল টু হচ্ছে লজিক্যাল পজিটিভিজম। তাই আমি বোঝাতে পেরেছি তিনটে: অভিজ্ঞতাবাদ, প্রত্যক্ষবাদ এবং লজিক্যাল পজিটিভিজম। চলুন আমরা একটা বাস্তব উদাহরণ দেখে নিই। এটা কি আছে? আমার যে সাদা কাগজ, এটা হচ্ছে গ্যাস লাইটার। দেখুন আমি আগুন জ্বালালাম, ঠিক আছে, আমি কি দেখছি? আগুন জ্বলছে, ঠিক আছে। আর কি দেখতে পাচ্ছি? এই সাদা কাগজটা ছাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আগুন জ্বলছে, সাদা কাগজটা কিন্তু ছাই হয়ে গেল। আমি নিজের চোখে দেখলাম, এটা হচ্ছে অভিজ্ঞতাবাদ। চলুন আর একবার উদাহরণ দিই। আর দেখুন আর একটা উদাহরণ দিই, তাহলে আরো বুঝতে পারবেন। এটা কি আছে? সাদা কাগজ, এটা আছে গ্যাস লাইটার। মনে করুন আমি দেখিনি, আমি হয়তো দেখিনি, দেখুন আমি এইদিকে তাকিয়ে আছি, কিন্তু আমি কি একটা গন্ধ পাচ্ছি, পুরো গন্ধ পাচ্ছি। এই যে গন্ধ, এই গন্ধটা থেকে আমি কি সিদ্ধান্তে এলাম যে নিশ্চয়ই কোনো কিছু একটা পুড়ছে। আচ্ছা, এটা আমি কি করে বুঝলাম যে গন্ধ পেলে কোনো কিছু পুড়ে? কারণ এর আগে আমার অভিজ্ঞতা আছে। যেমন দেখবেন আমাদের যারা ঘরে রান্না বান্না করে, তারা কি করে? দুধ চাপিয়ে এসে মোবাইল দেখে বর্তমান মেয়েরা, তখন গন্ধ পাই রে বাবরে, দুধের গন্ধ, তাহলে দুধ পুড়ছে। বা পাড়ার লোকরা গন্ধ পায়, তখন ওরা বলে দুধ পুড়ছে। তাহলে এটা হচ্ছে অভিজ্ঞতাবাদ, মানে নিজের চোখে দেখছি, কিংবা আগে আমাদের যে গন্ধ পেয়েছিলাম সেটা দেখছি। এটাকে আমরা কি বলবো? অভিজ্ঞতাবাদ। ওকে, আচ্ছা, এরপর প্রত্যক্ষবাদ কি করবে তাহলে? প্রত্যক্ষবাদের কাজ হচ্ছে, দেখুন এই ছাই আছে, প্রত্যক্ষবাদের কাজ হচ্ছে এই কাগজটা কেন জ্বললো, তার কারণ, জ্বলার কারণ ও ব্যাখ্যা করবে। কি? কাগজে সেলুলোজ আছে প্লাস অক্সিজেন আছে, দুটো বিক্রিয়া করে কাগজটা জ্বললো, এক নাম্বার। দু নাম্বার ব্যাখ্যা করবে কি? এই যে কাগজটা জ্বলছে, এই কাগজটা জ্বলার ফলে কোন গ্যাস বের হচ্ছে। আমরা জানি কি কাগজ জ্বলার ফলে কি কি বের হবে? কার্বন মনোক্সাইড বের হবে, আচ্ছা, আর কি অন্যান্য গ্যাস বের হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি? কেন কাগজটা জ্বললো? তার কারণ হচ্ছে কাগজের সাথে সেলুলোজ এবং অক্সিজেন বিক্রিয়া করলো, দিয়ে এই ছাইটা তৈরি হলো। তাহলে প্রত্যক্ষবাদ তিনটে বৈজ্ঞানিক জিনিস ব্যাখ্যা করবে। এক হচ্ছে কাগজটা কেন জ্বললো, দু নাম্বার ব্যাখ্যা করবে কি কাগজটা জ্বলার ফলে কি উৎপন্ন হলো, তিন নাম্বার ব্যাখ্যা করবে কি এই যে ছাইটা উৎপন্ন হচ্ছে কেন উৎপন্ন হলো। এটাকে আমরা কি বলবো? প্রত্যক্ষবাদ। আর এই অভিজ্ঞতাবাদ এবং প্রত্যক্ষবাদ এই দুটোকে যখন আমি মিক্স করে দেবো, তখন সেটাকে আমরা কি বলবো? লজিক্যাল পজিটিভিজম বা যুক্তিবাদী প্রত্যক্ষবাদ। আশা করছি এই তিনটে কনসেপ্ট আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমরা আরো কিছু কনসেপ্ট বুঝে নিই। এক হচ্ছে মাত্রিক বিপ্লব, কোয়ান্টিটিভ জিওগ্রাফি। দুই আচরণগত ভূগোল, বিহেভিয়ারাল জিওগ্রাফি। তিন কল্যাণমূলক ভূগোল, ওয়েলফেয়ার জিওগ্রাফি। চার হচ্ছে মূলক ভূগোল। দেখুন মাত্রিক বিপ্লব কি না, ভৌগোলিকরা ভাবলো যে ভূগোলকে সাইন্টিফিক করতে গেলে ভূগোলে কিন্তু মডেল, তত্ত্ব ইত্যাদি নির্মাণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ স্ট্যাটিস্টিক দিয়ে ভূগোলকে ব্যাখ্যা করতে হবে, তাহলে কিন্তু ভূগোলের গ্রহণযোগ্যতা বাড়বে। তার কারণ কি বলুন তো? তার কারণ হচ্ছে আগেকার যুগে ভূগোল শুধুমাত্র বর্ণনা করতো। এর প্রভাব হিসেবে কি পড়েছিল? বড় বড় যেগুলো ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, তারা কিন্তু ভূগোল ডিপার্টমেন্টটাকে বন্ধ করে দিয়েছিল এবং বলেছিল ভূগোল হচ্ছে স্কুলে পড়াবার বিষয়। তখন আমাদের সমস্ত ভৌগোলিক নড়ে চড়ে বসলো যে না, ভূগোল যদি বন্ধ হয়ে যায় তাহলে কি তো মুশকিল, তাহলে ভূগোলকে নতুন করে ব্যাখ্যা করতে হবে। তখন ভৌগোলিকরা কি করলো? তখন ভূগোলে বিভিন্ন মডেল, তত্ত্ব, সংখ্যা দিয়ে ভূগোলকে বিচার করতে শুরু করলো। এটাকে বলছে মাত্রিক বিপ্লব। দেখুন কে কে সমর্থক ছিল। যেমন হচ্ছে ক্রিস্টালাস ছিল, আমরা যে সেন্ট্রাল প্লেস থিওরি, তার একটা উদাহরণ। জমির ব্যবহার মডেল ভন থুরেন, তার একটা উদাহরণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে মাতৃবিপ্লবের সমর্থক কে কে ছিল আর উদাহরণগুলো কোন কোন মডেল মাতৃবিপ্লব আন্ডারে পড়বে। কি বলছে দেখুন, মূল বক্তব্য, ভূগোল হবে পুরোপুরি সংখ্যা, পরিসংখ্যান, মডেল, গাণিতিক বিশ্লেষণ নির্ভর। যেমন কি আমরা দেখবো একটা শহর জনসংখ্যা বৃদ্ধি, একটা স্ট্যাটিস্টিক দিয়ে দেওয়া হয় সেন্সাস,
স্ট্যাটিস্টিক দিয়ে দাঁড়ায়, ঠিক আছে। আমাদের আজকে যে তাপমাত্রা, টেম্পারেচার, এইগুলো সবই কিন্তু মাত্রিক বিপ্লবের উদাহরণ হয়ে যাবে, ঠিক আছে। এবং এইগুলো হওয়ার জন্য ভূগোলটা অনেকটা সাইন্টিফিক হিসাবে করা হয়, নদীর গতিবেগ, ভেলোসিটি ইত্যাদি। তারপর চলুন আচরণগত ভূগোল। আচরণগত ভূগোল মানে কি, যে বলছে মানুষের আচরণ, মানুষ কখন কোন পরিস্থিতিতে কীরকম আচরণ করে, কেন করে, সেটাকে নিয়ে ব্যাখ্যা করে আচরণগত ভূগোল। কি বলছে, মানুষের মনস্তত্ত্ব, আচরণ ও সিদ্ধান্ত দিয়ে ভূগোলকে বুঝতে হবে। যেমন দেখবেন বর্তমানে জঙ্গিপুরে, ঠিক আছে, বর্তমানে আমাদের মুর্শিদাবাদের জঙ্গিপুরে দেখবেন সিলেদার্সের একটা শোরুম ওপেন হলো, ঠিক আছে। আচ্ছা, রামপুরহাটে কিন্তু বর্তমানে সিলেদার্সের শোরুম, জুতো শোরুম কিন্তু একটা ওপেন হয়েছে। মানুষ কিন্তু উপচে কিন্তু পরে এখানে কিন্তু সিলেদার্সের দোকান মানে করে জুতো কিনেছিল। অনেক মানুষের বাড়ি কিন্তু অনেক দূরে, তার যে বাড়ির কাছে পেরে কিন্তু অনেকগুলো কিন্তু ভালো ভালো দোকান আছে জুতোর, সেগুলো বাদ দিয়েও কী করলো, জঙ্গিপুরে দূরে সিলেদার্সের জুতো কিনলো। যেমন আগেকার যুগে জঙ্গিপুরে মানুষের কী করতো, সিলেদার্সে মাল কেনার জন্য বহরমপুর যেত, মানে এখান থেকে নাই করে 1 ঘন্টা দূর। তাহলে মানুষ কেন পাশের দোকান ছেড়ে দূরে গিয়ে জুতো কিনছে? তার কারণ কি, মানুষের মনে কি অনেক কোয়ালিটি ভালো, কম দামে ভালো জিনিস পাওয়া যাবে, এটা হচ্ছে এই কেন আচরণ করছে। আবার অনেক মানুষ দেখবেন আমরা কি করি, বন্যার সময় অনেকে উঁচু জায়গায় উঠে যায়, সেটাকে দেখে আমরা কিন্তু করি, মানে মানুষ কোন পরিস্থিতিতে কি আচরণ করছে সেটাকে কিন্তু ভূগোল বললো ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আচরণগত ভূগোল। এর সমর্থক কে ছিল, কেটস, জুলিয়াস ওটপাস, কক্স, উলভিট, কেটস ইত্যাদি। আচ্ছা, কল্যাণ ভূগোল আর একটা হচ্ছে মূলক ভূগোল, দুটোর মধ্যে পার্থক্য বুঝুন। কল্যাণ ভূগোল কি বলে, যে সমাজে সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলো আমরা কী করে সমাধান করব। যেমন মনে করুন কি, যে দরিদ্র মানুষের মধ্যে যে সমস্ত সমস্যা আছে, মানে কল্যাণ ভূগোল মূলকে মেন বক্তব্য হচ্ছে সরকার যে প্রকল্প সেগুলো যেন সবাই সমানভাবে পায় এবং মানুষের শান্তিতে থাকতে পারে। অর্থাৎ কি, সমস্যা আছে, সরকারি পরিকল্পনা বা উন্নয়ন দিয়ে সমাধান করা যাক। অর্থাৎ কল্যাণ ভূগোলের মেন বক্তব্য মানব কল্যাণ বাড়ানো, অর্থাৎ সরকারি প্রকল্প যেন সব মানুষ ঠিকঠাকভাবে পায় ইত্যাদি। এবং মূলক ভূগোলের তাহলে কি আলোচনা করছে, মূলক ভূগোল যে রেডিক্যাল জিওগ্রাফি। আচ্ছা, কল্যাণ ভূগোলের সমর্থক ছিল স্মিথ আর নক্স। মূলক ভূগোল সেমি করছে, মূলক ভূগোলের সমর্থক ছিল আরপি, ডেভিড হার্ভে, বাঙ্গে, পিটারসন। মূলক ভূগোল বলছে সমাজের সমস্যা থাকবে। মূলক ভূগোল হচ্ছে এমন একটা ভূগোল যেটা মার্কসিস্ট জিওগ্রাফিকে সাপোর্ট করেছিল, ঠিক আছে, অ্যাপ্রোচকে। মূলক ভূগোল কি বলছে, সমস্যা আছে, সমাজে অর্থনৈতিক কাঠামো থেকে পুরো ব্যবস্থাকে বদলাতে হবে। তার মানে কি, ভালো করে বুঝুন। কল্যাণ ভূগোল কি বলছে, সমাজে অনেক রকম সমস্যা আছে, দরিদ্র মানুষের সমস্যা আছে, সরকারি প্রকল্প দিয়ে সে সমস্যাটাকে পরিবর্তন করতে হবে। ওকে, মূলক ভূগোল তাই বলছে, সমস্যার সমাধান দিয়ে সেটাকে মিটিগেট করতে হবে, কিন্তু টোটাল ব্যবস্থাটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে কল্যাণ ভূগোল মানে কি, বিভিন্ন প্রকল্প দিয়ে সমাধান করতে হবে, আর এদেরকে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। যেমন দেখবেন, একটা বলি, আমাদের যারা হোমিওপ্যাথি একটা ওষুধ আছে, অ্যালোপ্যাথি একটা ওষুধ আছে। আমাদের হঠাৎ করে রোগ এলো, বা হয়তো আমাদের দেখলো হয়তো কোনো কারোর সেতি হচ্ছে, কারোর কোনো কিছু রোগ হচ্ছে, আমরা কি করি, অ্যালোপ্যাথি খেয়ে গিয়ে হঠাৎ করে ঝট করে সঙ্গে সঙ্গে আমরা সমাধান করে নিই। তো হোমিওপ্যাথি কি বলছে, যে না, আমি এবার গোড়া থেকে কিন্তু টোটালটাকে তোমার অসুখ ভালো করব। ঠিক সেরকম এই মূলক ভূগোল হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ, এ প্রথম থেকে টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করে সমাজে পরিবর্তন করতে চাইছে। আর আর কল্যাণমূলক ভূগোল কি বলছে, পরিষেবা দিয়ে সাময়িকভাবে কিন্তু আমাদের সমস্যা সমাধান করবে। তার মানে এখানে পার্থক্য কি, এই মূলক ভূগোল চাইছে পার্মানেন্ট সলিউশন, টোটালি চেঞ্জ, পার্মানেন্ট সমাজ নতুন হবে একবারই। আর কল্যাণ ভূগোল বলছে যে না, যেটা আছে, যে সমস্যা আছে, সেই সমস্যাকে দেখা হোক। যেমন কোনো রাস্তা হঠাৎ করে গিয়েছেন, কোনো গর্ত আছে, আছে, কল্যাণ ভূগোল কি বলবে, আচ্ছা রাস্তা খারাপ, দুটো চিপস লাগিয়ে রাস্তাটাকে ঠিকঠাক করে যাতে মানুষ যেতে পারে। কিন্তু রেডিক্যাল জিওগ্রাফি বলছে না, রাস্তা খারাপ, তদন্ত করো, রাস্তাটা কেন খারাপ হলো, কে খারাপ করলো, কে করাপশনের সাথে জড়িত, তাদেরকে শাস্তি দাও, দিয়ে এমন একটা রাস্তা তৈরি করলে পরবর্তীতে যেন খারাপ না হয়। তাই মূলক ভূগোল কিন্তু মার্কসিস্ট দৃষ্টিভঙ্গিকে কিন্তু সাপোর্ট করে। আশা করছি এই কনসেপ্টগুলো বুঝতে পেরেছেন। তাহলে আমরা টোটালি কিন্তু প্রায় 10টার মতো কনসেপ্ট কিন্তু আমরা খুব সুন্দর বাস্তবতার সাথে বুঝলাম। আশা করছি এটা আপনাদের খুব পরীক্ষার জন্য কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ।